কেমন হবে যদি ইসরায়েলের বিশ্বস্ত বন্ধু হিসেবে পরিচিত ব্যক্তি এখন ইরানের রাষ্ট্রীয় ক্ষমতায় বসে? ২০২৩ সালের ঘটনা। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে সাক্ষাৎ করেছিলেন ইরানের রাজবংশের রেজা পাহলভি। জানিয়ে সে সময় শুরু হয়েছিল চরম বিতর্ক। এমনকি সম্প্রতি ইরানে যে হামলা চালায় ইসরায়েল, তাতেও একরকম সমর্থন জানিয়েছিলেন এই রেজা পাহলভি। তাহলে প্রশ্ন জাগতেই পারে, আয়াতুল্লাহ খামেনির পতন হলে ইরানের মসনদে বসতে যাওয়া কে এই রেজা পাহলভি? ইরানের সাম্প্রতিক আন্দোলনে যখন মসজিদ পুড়িয়ে দেওয়া হলো, তখন রেজা পাহলভি বিক্ষোভকারীদের আরও সংগঠিত হয়ে শহর দখল করতে বললেন। ট্রাম্পের কাছে জানালেন ট্রাম্প যেন ইরানের সরাসরি হস্তক্ষেপ করেন আন্দোলনে। পাশাপাশি তিনি নিজেও ঘোষণা দিয়েছেন দেশে ফেরার। আন্দোলনে আয়াতুল্লাহ খামেনি এখন বেশ কোণঠাসা অবস্থায়। যে কোনো সময় পতন ঘটতে পারে তার। আর এ সময় আন্দোলনের স্লোগান দেওয়া হচ্ছে রেজা পাহলভির পক্ষে। ২০২২ সালে পুলিশ হেফাজতে মাসা আমিনির মৃত্যুর পর ইরানে যে বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল, তখন রেজা পাহলভি নতুন করে আলোচনায় আসেন। তিনি সেই তরুণ বয়স থেকে আমেরিকায় নির্বাসিত ইরানের শেষ শাহের পুত্র তিনি। ১৯৬০ সালের অক্টোবরে তেহরানে জন্ম নেন রেজা। তার বাবা আগেও দুটো বিয়ে করেছিলেন, কিন্তু সেই দুই বিয়েতে কোনো পুত্র সন্তান না হওয়ায় রেজা পাহলভি ছিলেন উত্তরাধিকারী। তাই রেজা পাহলভির শৈশব কেটেছে রাজকীয় সুযোগ সুবিধার মাঝে। তিনি গৃহশিক্ষকের কাছে পড়াশোনা করেছেন আর ছোটবেলা থেকেই রাজতন্ত্র রক্ষার জন্য প্রশিক্ষণ পেয়েছেন। ১৭ বছর বয়সে তাকে যুদ্ধ বিমান চালনার প্রশিক্ষণের জন্য যুক্তরাষ্ট্রের টেক্সাসে পাঠানো হয়। কিন্তু দেশে ফিরে দায়িত্ব নেওয়ার আগে বিপ্লবে তার বাবার শাসনের পতন ঘটে। এরপর থেকে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। সেখানে তিনি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন। একসময় আইনজীবী ও ইরানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ইয়াসমিনকে বিয়ে করেন রেজা। যুক্তরাষ্ট্রেই তারা তাদের ৩ কন্যা নূর, ইমন ও ফারাকে নিয়ে সংসার করেন। দূর থেকে রেজা পাহলভি দেখেছেন পরিবারের করুণ পরিণতি। তার বাবা মোহাম্মদ রেজা শাহ পাহলভি এক দেশ থেকে আরেক দেশে আশ্রয় খুঁজে ফিরেছেন, আর শেষ পর্যন্ত ক্যান্সার আক্রান্ত হয়ে মিশরে মারা যান। হঠাৎ পরিবার ও ক্ষমতা হারানোর পর তরুণ যুবরাজ রেজা পাহলভির জন্য ইরানে ঢোকা অসম্ভব হয়ে যায়। তিনি হয়ে পড়েন রাষ্ট্রহীন। বাধ্য হয়ে তাকে বেছে নিতে হয় নির্বাসনের জীবন। একদিকে ইরানে ইসলাম পন্থার উত্থান, আর অন্যদিকে কমতে থাকা রাজতন্ত্রের অনুসারী। সব মিলিয়ে রেজা ধীরে ধীরে শূন্য হয়ে পড়েন। এদিকে পাহলভি পরিবারও নেমে আসে একের পর এক ট্র্যাজেডি। তার ছোট বোন ও ছোট ভাই দুজনে আত্মহত্যা করেন, যা ইরানের রাজ পরিবারের জন্য দারুণ এক ধাক্কা ছিল। ফলে অনেকেই মনে করতেন ইরানের ইতিহাসে এই রাজতন্ত্র কিংবা রেজা শাহ বংশের স্থান আর হবে না। তবে সেই বংশের প্রতীকী প্রধান হিসেবে একমাত্র রেজা পাহলভি থেকে যান। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর তিনি আশার আলো দেখা শুরু করেন ২০১৬ সাল থেকে, যখন যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী দেশ পুরোপুরি ইরানের বিরুদ্ধে চলে যায় এবং ইসরায়েলের সাথেও দেখা দেয় ইরানের চূড়ান্ত বিরোধ। এছাড়াও এই সময়ের ভেতর আয়াতুল্লাহ খামেনির শাসন ব্যবস্থাকে পড়তে হয় বড় কয়েকটি আন্দোলনের মুখে, যার মধ্যে অন্যতম ছিল ২০২২ সালে মাসা আমিনিকে ঘিরে হওয়া আন্দোলন, যে ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েছিল পুরো ইরান। সে সময় খামেনি যুগের পতন হচ্ছে বলেও অনেকে ধারণা করেছিল। এদিকে রেজা পাহলভিও ইরানে আসার প্রস্তুতি নিতে থাকেন, কিন্তু শেষ পর্যন্ত ইরান সরকার এই আন্দোলন কাটিয়ে উঠতে সক্ষম হয়। আর এখন আবার ৬৫ বছর বয়সী রেজা দেখছেন ক্ষমতায় বসার স্বপ্ন। যুক্তরাষ্ট্রে বসে তিনি দেশের আন্দোলনে ভূমিকা রাখছেন। ২০২৫ সালে ইসরায়েলের বিমান হামলায় ইরানের কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হওয়ার পর প্যারিসে এক সংবাদ সম্মেলনে রেজা বলেন, ইরানের বর্তমান রাষ্ট্র ব্যবস্থা ও সরকার ভেঙে পড়লে তিনি একটি অন্তর্বর্তী সরকার গঠনে নেতৃত্ব দিতে প্রস্তুত। তখন তিনি একটি অন্তর্বর্তী প্রশাসনের জন্য ১০০ দিনের একটি পরিকল্পনাও তুলে ধরেন। তার ভাষায়, এই নতুন আত্মবিশ্বাস এসেছে নির্বাসনে কাটানো অভিজ্ঞতা থেকে পাওয়া শিক্ষা এবং তার বাবার রেখে যাওয়া আনফিনিশড মিশন থেকে। নির্বাসিত জীবনে রেজা পাহলভি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কাছের এক শান্ত উপশহরে বসবাস করেন। তার সমর্থকরা বলছেন, রাজবংশের প্রধান হলেও রেজা জীবনযাপন বেশ সাধারণ এবং সহজেই মানুষের সঙ্গে মিশে যান। তার চোখে পড়ার মতো কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই এবং যুক্তরাষ্ট্রের ক্যাফেগুলোতে প্রায়ই তার স্ত্রী ইয়াসমিনের সাথে দেখা যায় তাকে। নির্বাসনের থেকেও পাহলভি ইরানের রাজতন্ত্রপন্থীদের কাছে একটি শক্তিশালী প্রতীক হয়ে আছেন। অনেকে মনে করেন পাহলভি শাসনামল মানে দ্রুত আধুনিকায়ন এবং পশ্চিমা বিশ্বের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক। আবার অন্যদের স্মৃতিতে সেই সময়টি ছিল সেন্সরশিপ এবং ভিন্নমত দমন ও মানবাধিকার লঙ্ঘনের এক কঠিন যুগ। বছরের পর বছর ধরে ইরানে তার জনপ্রিয়তা উত্থান পতনের মধ্য দিয়ে গেছে। ১৯৮০ সালে রেজা পাহলভি কায়রোতে একটি প্রতীকী রাজ্যাভিষেক অনুষ্ঠান করেন এবং নিজেকে শাহ ঘোষণা করেন, যদিও এর বাস্তব বা রাজনৈতিক প্রভাব ছিল খুবই সামান্য। দূরে বসে তিনি একাধিকবার বিরোধী রাজনৈতিক জোট গড়ে তোলার চেষ্টা করেছেন। এর মধ্যে ২০১৩ সালে গঠিত ন্যাশনাল কাউন্সিল অফ ইরান ফর ফ্রি ইলেকশনস রয়েছে। তবে এসব উদ্যোগের বেশিরভাগই অভ্যন্তরীণ মতবিরোধ এবং ইরানের ভেতরে সীমিত প্রভাব বা যোগাযোগের কারণে কার্যকর হতে পারেনি। ইরানের বিভক্ত বিরোধী শক্তিগুলোকে একত্রিত করার প্রচেষ্টার কারণে আন্তর্জাতিক অঙ্গনে তাকে ঘিরে কিছুটা আগ্রহ তৈরি হলেও শেষ পর্যন্ত তিনি তা ধরে রাখতে ব্যর্থ হন। ৪ দশক ধরে নির্বাসিত জীবনে রেজা পাহলভি এখনও শক্ত কোনো
সংগঠন অথবা স্বাধীন গণমাধ্যম গড়ে তুলতে পারেননি। 2023 সালে তার ইসরায়েল সফর তাকে নতুন করে বিতর্কের সৃষ্টি করে। সেখানে তিনি হলোকস্ট স্মরণ অনুষ্ঠানে অংশ নেন এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেন। কিছু ইরানি এটিকে বাস্তববাদী কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখলেও অন্যদের চোখে এটি ইরানের আরব ও মুসলিম মিত্রদের দূরে সরে যাওয়ার মতো পদক্ষেপ। সম্প্রতি ইরানের ভেতরে ইসরায়েলি বিমান হামলার পর তাকে কঠিন প্রশ্নের মুখে পড়তে হয়। বিবিসির লরা কুয়েন্সবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয়, বেসামরিক মানুষের প্রাণহানির ঝুঁকি তৈরি করে এমন ইসরায়েলি হামলাকে তিনি সমর্থন করেন কিনা। জবাবে তিনি বলেন, সাধারণ ইরানিরা এর লক্ষ্য নন। তার ভাষায়, শাসক গোষ্ঠীকে দুর্বল করে দেয় এমন যে কোনো কিছুকে ইরানের অনেক মানুষ স্বাগত জানাবে। এই মন্তব্যকে ঘিরে তখন তীব্র বিতর্ক শুরু হয়েছিল। এ থেকে অনেকে বলতে শুরু করে রেজা পাহলভি আসলে একজন পশ্চিমা এজেন্ট। কিন্তু প্রশ্ন ওঠে, কেন বিকল্প না খুঁজেই তাকে দেশের মানুষ মেনে নিচ্ছে? আবার আজ রেজা পাহলভি নিজেকে শুধু সিংহাসনের উত্তরাধিকারী হিসেবে নয়, বরং জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে তুলে ধরছেন। এমনকি আন্দোলনকারীরাও তার নামে চারিদিকে স্লোগান দিচ্ছে। রেজা পাহলভি বলছেন, তার লক্ষ্য ইরানকে মুক্ত ও সুষ্ঠু নির্বাচন, আইনের শাসন এবং নারীদের সমান অধিকারের পথে এগিয়ে নিতে সহায়তা করা। আর ইরানে আবার রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে নাকি প্রজাতন্ত্র গড়া হবে, সে সিদ্ধান্ত তিনি গণভোটের মাধ্যমে জনগণের হাতে ছেড়ে দিতে চান। সমর্থকদের চোখে শান্তিপূর্ণ পরিবর্তনের পক্ষে তার দীর্ঘদিনের অবস্থান এবং আন্তর্জাতিক পরিচিতির কারণে তিনি বিরোধীদের মধ্যে একমাত্র উল্লেখযোগ্য নেতা। সমালোচকদের পাল্টা যুক্তি হল, তিনি এখনও বিদেশি সমর্থনের উপর মাত্রাতিরিক্ত নির্ভরশীল। আর কয়েক দশকের রাজনৈতিক অস্থিরতায় ক্লান্ত জনগণ আদৌ কোনো নির্বাসিত নেতার উপর আস্থা রাখতে প্রস্তুত কিনা, সেটিও একটি প্রশ্নের বিষয়। ইরানের সরকার রেজা পাহলভিকে হুমকি হিসেবে উপস্থাপন করলেও মুক্ত রাজনৈতিক পরিবেশ ও বিশ্বাসযোগ্য জনমত জরিপ ছাড়া তার প্রকৃত সমর্থনের মাত্রা নির্ধারণ করা সম্ভব নয়। কিছু ইরানি এখনও তার পারিবারিক নামকে শ্রদ্ধার চোখে দেখেন। আবার অন্যদের আশঙ্কা হল, গণতন্ত্রের মোড়কে হলেও এতে এক অনির্বাচিত শাসকের জায়গায় আরেকজন অনির্বাচিত শাসককে এসে বসতে পারেন। পাহলভির বাবার মরদেহ এখনও কায়রোতেই সমাহিত রয়েছে। রাজতন্ত্রপন্থীদের আশা, একদিন সেটি প্রতীকীভাবে ইরানে ফিরিয়ে আনা হবে। নির্বাসিত এই যুবরাজ সেই দিনটি অথবা স্বাধীন ইরানকে আদৌ দেখবেন কিনা তা এখনও অজানা। অতীতের সঙ্গে লড়াই করতে থাকা এই দেশের বহু প্রশ্নের মাঝে এটিও একটি।